ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্বামীজি প্রথমবার ভারত ভ্রমণে বেরিয়েছিলেন 1890-এর জুলাই মাসে। তবে আমাদের আজকের আলোচ্য বিষয় তার ভারত ভ্রমণ নয়। এই ভারত ভ্রমণের আগেও তিনি বেরিয়েছেন। বহু দুর্লভ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সেই সময় স্বামীজি। আজ সৎপ্রসঙ্গ পর্ব 33-এ আমরা স্বামীজির সেই প্রথম তীর্থ দর্শন সম্পর্কে জানব। বলতে গেলে তার পরিব্রাজক জীবনের সূত্রপাত সেইখান থেকেই। সেই সময় সদ্য সদ্য ঠাকুর তার মানবলীলা সম্বরণ করেছেন। তার অন্তরঙ্গরা সব দিশেহারা। এর মধ্যেই অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে সূচনা হয়েছে বরানগর মঠের। কিন্তু শোকবিহ্বল স্বামীজির মনে তখন ভারতীয় সাধুদের সেই চিরন্তন ধারা পরিব্রজ্যার ইচ্ছে। স্বামী প্রেমানন্দ ও আরও একজন ভদ্রলোককে সঙ্গে নিয়ে 1887 খ্রিস্টাব্দে প্রথমবার বেরোলেন স্বামীজি। তার প্রথম গন্তব্য ছিল কাশী। এই কাশীধামে তিনি বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা ও দুর্গাদেবীর বিগ্রহ দর্শন ছাড়াও স্মরণ করে আনন্দ পেয়েছিলেন যে এই দেবভূমিতেই ধর্মপ্রচার করেছেন ভগবান বুদ্ধ ও শঙ্কর। একদিন দুর্গা মন্দির থেকে ফেরবার সময় স্বামীজির একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়। কতগুলি বানর স্বামীজিকে তাড়া করে, একপাল বানর। কাজেই স্বামীজি ছুটতে লাগলেন, বানরগুলিও ছুটতে লাগলো। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, থামো, জানোয়ারগুলির মুখোমুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহস ভরে ফিরে দাঁড়ালেন। বানরগুলো প্রথমে থমকে দাঁড়ালো, তারপর ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি তার জীবনের একটি মহৎ শিক্ষা পেলেন। বিঘ্ন বা বিপদ দেখে কখনো পালিয়ে যেতে নেই, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতায় স্বামীজি এই ঘটনার উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন, এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না, ওই বানরগুলোর মতোই তারা তখন আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে প্রকৃতিকে জয় করেই তা পেতে হবে, প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। কাপুরুষ কখনো জয়ী হয় না। যদি আমরা চাই যে ভয়, বাধা বিপত্তি এবং অজ্ঞতা এর সামনে থেকে দূর হয়ে যাবে, তবে আমাদের সেগুলির বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করতে হবে। এই কাশীতে থাকাকালীনই তিনি একদিন সারনাথে গিয়েছিলেন, যেখানে বুদ্ধদেব তার ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। কাশীতে স্বামীজি শ্রী দ্বারকদাসের আশ্রমে ছিলেন। দ্বারকদাস তাঁকে ভূদেব মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ করিয়ে দেন। স্বামীজির সঙ্গে আলাপ করে ভূদেব মুখোপাধ্যায় মুগ্ধ হন। তিনি বলেছিলেন, এই অল্প বয়সেই এত অভিজ্ঞতা ও সূক্ষ্ম দৃষ্টি! আমি বলতে পারি ইনি ভবিষ্যতে নিশ্চয়ই একজন খ্যাতনামা ব্যক্তি হবেন। এছাড়াও স্বামীজি এখানে দর্শন করেছিলেন কাশীর চলন্ত বিশ্বনাথ ত্রৈলঙ্গ স্বামীকে এবং ভারত বিখ্যাত পণ্ডিত সন্ন্যাসী স্বামী ভাস্করানন্দকে। কথা প্রসঙ্গে স্বামী ভাস্করানন্দ স্বামীজিকে বলেছিলেন, কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে কাম কাঞ্চন ত্যাগ করতে পারে কিনা সন্দেহ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের দৃষ্টান্ত ও শিক্ষা স্মরণে রেখে স্বামীজি যুক্তিপূর্ণ বাক্যে দৃঢ়তার সঙ্গে এই মত পোষণ করেছিলেন যে সন্ন্যাস জীবনের ভিত্তি হল কাম কাঞ্চন ত্যাগ, এবং তিনি এরকম ব্যক্তি নিজে দেখেছেন যিনি সম্পূর্ণভাবে কাম কাঞ্চন আসক্তি ত্যাগ করতে পেরেছেন। বৃদ্ধ সন্ন্যাসী ভাস্করানন্দ তার কথা মেনে নেননি, কিন্তু স্বামীজির বাগ্মিতায় প্রশংসা করে উপস্থিত অন্য ব্যক্তিদের বলেছিলেন, এর জিভে যেন সরস্বতী বসে আছেন। বহু বছর পরে স্বামী নিরঞ্জনানন্দ ও স্বামী শুদ্ধানন্দের সঙ্গে ভাস্করানন্দজির দেখা হলে তিনি তাদের বিবেকানন্দের গুরু ভাই ও শিষ্য জেনে বিশেষ সম্মান করেন এবং স্বামীজির সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। কিন্তু স্বামীজির পক্ষে আর যাওয়া সম্ভব হয়নি। তিনি সংস্কৃতে ভাস্করানন্দজিকে
একটি পত্র লিখে দেন শুধু। ভাস্করানন্দজি কিন্তু কখনোই জানতে পারেননি সেদিনের সেই যুবকই বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ। প্রায় 1 সপ্তাহ বারাণসী ধামে কাটিয়ে স্বামীজি আবার বরানগর মঠে ফিরে এলেন। ফিরে আসার পর থেকেই স্বামীজির মধ্যে একটা পরিবর্তন দেখা যেত। এতদিন পর্যন্ত স্বামীজি প্রচার বিমুখ ছিলেন, শুধু আত্মোপলব্ধিতে মগ্ন থাকাই প্রধান কর্তব্য মনে করতেন। কিন্তু এখন থেকে স্বামীজির মধ্যে আত্মোপলব্ধির সঙ্গে সঙ্গে ধর্মপ্রচারের স্পৃহাও দেখা যেতে লাগল। যে লোকশিক্ষার জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে রেখে গেছিলেন, সম্ভবত এখনই তিনি সেই লোকশিক্ষাদানের প্রেরণা প্রথম অনুভব করেছিলেন। গুরুভাইদের তিনি বলতেন, সকলেই প্রচার কার্যে রত, কিন্তু তারা যেটা অজ্ঞাতসারে করে আমি সেটা জেনে শুনে করব। এমনকি তোরা যে আমার গুরু ভাই, তোরাও যদি তার প্রতিবন্ধক হোস, তবু আমি ছাড়ব না। দিনহীন চণ্ডালের কুটিরে পর্যন্ত গিয়ে প্রচার করে আসব। প্রচার মানে ভাবের বহিঃপ্রকাশ। বস্তুত ভবিষ্যতে যিনি পৃথিবীময় বেদান্তের বাণী প্রচার করবেন, সেই ভাবী বিবেকানন্দ এখন থেকেই রূপ পরিগ্রহ করছিলেন, এবং তার সেই সব সচেতন বাণীর প্রথম শ্রোতা ছিলেন বরানগর মঠের গুরু ভাইরা এবং মুষ্টিমেয় কয়েকজন গৃহী ভক্ত। অল্প কিছুদিন পর স্বামী বিবেকানন্দ আবার বেরিয়ে পড়লেন নির্জনে সাধনার জন্যে। এইবার তার গন্তব্যস্থল উত্তর ভারত। প্রথমে গেলেন বারাণসী। এখানে এবারই তার বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিত প্রমোদদাস মিত্রের সঙ্গে পরিচয় হয় এবং এই পরিচয় ক্রমে গভীর বন্ধুত্বে পরিণত হয়। পরবর্তীকালে প্রমোদাবাবুর সঙ্গে স্বামীজির বহু পত্র বিনিময় হয়েছিল। বারাণসী থেকে স্বামীজি প্রথম গেলেন রামচন্দ্রের লীলাভূমি অযোধ্যা। সেখান থেকে লখনৌ হয়ে আগ্রা। আগ্রার তাজমহল দেখে তিনি বিস্মিত হয়ে ভেবেছিলেন, ভারতীয় শিল্প ও স্থাপত্য একদিন কোন স্তরে গিয়ে পৌঁছেছিল। স্বামীজি বলতেন, তাজমহলের প্রতিটা বর্গ ইঞ্চি একটা গোটা দিন ধরে ধৈর্য সহকারে দেখতে হয়, আর সম্পূর্ণভাবে তাজমহলকে বুঝতে হলে অন্তত 6 মাস দরকার। আগ্রা থেকে তিনি বৃন্দাবন যাত্রা করলেন। এটা সম্ভবত আগস্টের প্রথম দিককার কথা, 1888 খ্রিস্টাব্দ। শেষ 30 মাইল তিনি পদব্রজে এসেছিলেন। বৃন্দাবনের কাছাকাছি পৌঁছে তিনি দেখলেন রাস্তার ধারে বসে একটি লোক ছিলিমে করে তামাক খাচ্ছে। স্বামীজির ইচ্ছে হলো তিনিও ধূমপান করেন, কিন্তু লোকটির কাছে গিয়ে ছিলিমটি চাইতেই সে সভয়ে পেছনে সরে গেল। বলল, মহারাজ, আপনি সাধু, আমি ভাঙ্গি। স্বামীজিও আর কিছু না বলে নিজের পথে চললেন। কিছু দূর এগিয়ে যেতেই তার মনে হলো, আমি না সন্ন্যাসী, আমি না জাতিবোধ, পারিবারিক সম্বন্ধ সব কিছুই ত্যাগ করেছি, আর আমি কিনা ম্যাথরের ছোঁয়া ছিলিমে তামাক খেতে পারলাম না। ছি ছি, এ সবই শুধু দীর্ঘ সংস্কারের ফল। তৎক্ষণাৎ ফিরে এলেন তিনি। ম্যাথরটির আপত্তি সত্ত্বেও তাঁর ছিলিমে তাঁকে দিয়েই তামাক সাজালেন। তারপর সেই ছিলিমে মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন। এই ঘটনার কথা উল্লেখ করে স্বামীজি পরবর্তীকালে বলেছিলেন, সত্যি আমার সেদিন নিজেকে পরীক্ষা করে দেখার ইচ্ছা হয়েছিল, সন্ন্যাস নিয়ে পূর্ব সংস্কার দূর হয়েছে কিনা, জাতি ধর্মের পারে চলে গেছে কিনা পরীক্ষা করে দেখতে হয়। ঠিক ঠিক সন্ন্যাস ব্রত রক্ষা করা মহা কঠিন। কথায় ও কাজে একচুল এদিক ওদিক হবার জো নেই। সেদিন আমার এই শিক্ষা হয়েছিল যে কাউকে ঘৃণা করা চলবে না, বরং ভাবতে হবে যে সকলেই ভগবানের সন্তান। বৃন্দাবনে স্বামীজি ছিলেন কালাবাবুর কুঞ্জে। রাধাকৃষ্ণের লীলা বিজড়িত স্থানগুলো দেখে তিনি ভাবে আপ্লুত হন। 12 থেকে 20 আগস্ট 1888 খ্রিস্টাব্দে বৃন্দাবনে কাটিয়ে তিনি পাশাপাশি অন্যান্য লীলাক্ষেত্রেও দর্শন করেছিলেন। গোবর্ধন গিরি পরিক্রমার সময় স্বামীজি ঠিক করলেন যে তিনি ভিক্ষা চাইবেন না, অযাচিতভাবে যা পাবেন তাই তিনি খাবেন, না হলে খাবেন না। প্রথম দিন দুপুরে বহু বেলা পর্যন্ত কোনো ভিক্ষা পেলেন না। খিদে তো রয়েইছে, তার ওপর বৃষ্টি হওয়ায় তার নিদারুণ কষ্ট হতে লাগলো। কোনো মতে তিনি শরীরটাকে টেনে নিয়ে চলেছেন। এমন সময় পেছন থেকে কে একজন তাকে ডাকলো।
স্বামীজি ভ্রুক্ষেপ না করে চলতে থাকলেন। লোকটি কাছে এসে বলল সে তার জন্যে খাবার এনেছে। স্বামীজি তবুও পরীক্ষা করার জন্য দৌড়তে থাকলেন। লোকটিও তার পেছনে ছুটে স্বামীজিকে ধরে ফেললেন এবং স্বামীজিকে কাতরভাবে অনুরোধ করলেন ওই খাবার গ্রহণ করতে। জনহীন প্রদেশে ভগবানের করুণা দেখে স্বামীজির চোখে জল এলো। ভক্তি আপ্লুত কণ্ঠে তিনি রাধাকৃষ্ণের জয় দিলেন। গোবর্ধন থেকে এরপর তিনি এলেন রাধাকুণ্ডে। এখানে কৌপিন ছাড়া স্বামীজির কোনো পরিধান ছিল না। রাধাকুণ্ডে স্নান করে যখন তিনি তীরে উঠলেন, দেখলেন কৌপিন যেখানে রেখে গেছিলেন সেখানে নেই। একটি বানর সেটি নিয়ে গাছে বসে আছে। রাধারানীর ওপর অভিমানে স্বামীজি ঠিক করলেন তিনি আর লোকালয়েতেই যাবেন না, বনে গিয়ে অনাহারে দেহত্যাগ করবেন। যখন তিনি বনে ঢুকতে যাচ্ছেন, ঠিক তখনই একটি লোক নতুন একটি গেরুয়া কাপড় আর কিছু খাবার নিয়ে তার কাছে উপস্থিত হলো এবং তাকে সেগুলি গ্রহণ করতে অনুরোধ করল। এই দুটি ঘটনা থেকে স্বামীজির দৃঢ় বিশ্বাস হয় যে ভগবানের মঙ্গল হস্ত সব সময় তাকে রক্ষা করছে। প্রিয় বন্ধুরা, স্বামীজির এই বৃন্দাবন ভ্রমণের শেষে এসেই আমরা আজকের মতন থামলাম, কারণ এরপর স্বামীজি বেরোবেন হরিদ্বার, ঋষিকেশ, প্রয়াগ। পরের ভিডিওতে স্বামীজির ওই সমস্ত স্থানে ভ্রমণের কথা আমরা আলোচনা করব। আজকে তাহলে এখানেই আপনাদের থেকে ছুটি নিলাম। ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।